শামসি জাহান, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? না, বোর্ডের কালার এগুলো একটাও রাখবো না। ইদানিং কালো কালার দিলে কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। এই কালারটা দিয়ে আজকে ক্লাস নেব। এই কালারটায় সাদা লেখা দিব। দেখো তো এটা কেমন দেখায়। হেডলাইন হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। দেখো তো দেখা যায় কিনা। রোমান্টিক প্রণয় উপাখ্যান আমরা বাংলা সাহিত্যের তোমার হচ্ছে অনুবাদ সাহিত্য পর্যন্ত পড়ছিলাম, মনে আছে কিনা? অনুবাদ সাহিত্য পর্যন্ত পড়েছিলাম, অনুবাদ সাহিত্যের পরে থেকে আজকে রোমান্টিক প্রণয় উপাখ্যান। জি শামসি জাহান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে হালকা ঠান্ডা এবং জ্বর আসছে, শরীর ব্যথা। মানে এই কালারটা রাখবো নাকি কালো কালারটাই দেবো? লাইট মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। দেখো এইটা, এই কালারটা দেখা যায় কিনা, যদি দেখা যায় তাহলে এই কালারটা রাখবো। দুইজন জয়েন করেছো। আজমিরা, ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্টসে জানাবা যে এই কালারটা রাখবো নাকি কালার চেঞ্জ, মানে বোর্ডের কালার চেঞ্জ করবো। হালিমা উর্মি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো কিনা? বোর্ডের কালার কি এটাই রাখবো নাকি চেঞ্জ করব? একটু কমেন্টসে জানাও। না, কেউ একটু বলতেছো না, একটু বলো। কালার কি এটাই রাখবো নাকি কালার চেঞ্জ করব? কথা কি শুনতে পাচ্ছ না নাকি তোমাদের হাত চলতেছে না, কোনটা? ওই যে অলরেডি 3টা কমেন্টস স্পামে চলে গেছে। সন্ধ্যারানী, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহাল আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের 3জনের কমেন্টস অলরেডি হচ্ছে মানে স্পামে চলে গেছে। উম, আচ্ছা থাকুক এটা, ওকে, ঠিক আছে। তাহলে দেখো, রোমান্টিক প্রণয় উপাখ্যান স্টার দিয়ে লিখবো। বাংলাদেশে মুসলমান আগমনের ফলে ফল ছিল দুই ধরনের, প্রত্যক্ষ ও পরোক্ষ। স্টার দিয়ে বাংলাদেশে, স্টার দিয়ে বাংলাদেশে মুসলমান আগমনের, বাংলাদেশে মুসলমান আগমনের ফল ছিল দুই ধরনের। আগমনের ফল, বাংলাদেশে মুসলমান আগমনের ফল ছিল দুই ধরনের। আমাদের সন্ধ্যা ফোন করছে, কেন একটু জিজ্ঞেস করি। সন্ধ্যা বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্পামে যাচ্ছে। হ্যাঁ স্পামে চলে যাচ্ছে। আচ্ছা দেখতেছি, ঠিক আছে, থাকুক এই কালার, ওকে। কমেন্টসে কেন স্পামে চলে যাচ্ছে এটাই তো বুঝতেছি না।
এখন রাহেলার কমেন্টস এখন আসছে, ঠিক আছে। জাদিয়া জান্নাত, ওয়ালাইকুম আসসালাম স্যার, একটু চেঞ্জ করেন। আচ্ছা, যাকে বলতেছে আবার চেঞ্জ করেন, চেঞ্জ করে দিব কোনটা, বুঝছো? একটা কালারও পছন্দ মতো হচ্ছে না। এই কালারটা দিলে বোর্ডের সবকিছু দেখা যায়, লাইট বেশি। আচ্ছা, এই কালারটা দিয়ে লাইট একটা অফ করে দিই, এই কালারটা দিয়ে লাইট একটা অফ করে দিলে হবে। দেখো, তাহলে বাংলাদেশে মুসলমান আগমনের ফল হচ্ছে কয় ধরনের? বাংলাদেশে মুসলমান আগমনের ফল হচ্ছে দুই ধরনের। ফল দুই ধরনের, ফল হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে প্রত্যক্ষ, এক হচ্ছে প্রত্যক্ষ, দুই হচ্ছে পরোক্ষ। তাহলে এক হচ্ছে প্রত্যক্ষ, দুই হচ্ছে পরোক্ষ। তাহলে বাংলাদেশে মুসলমান আগমনের ফল কয় ধরনের? দুই ধরনের। এক হচ্ছে প্রত্যক্ষ ফল, আর একটা হচ্ছে পরোক্ষ ফল। মানে বাংলাদেশে যখন মুসলমানরা আগমন হয়, মূলত 13 শতকের দিকে প্রথম মুসলমানদের আগমন হয়। তাহলে 13 শতকে মুসলমানদের আগমনের সূত্রপাতের পরিপ্রেক্ষিতে এই যে অবহেলিত বাংলা সাহিত্য, এইটা তাদের কি করে প্রাণ চাঞ্চল্যতা লাভ করেছিল, মূলত এটা ছিল পরোক্ষ ফল। তাহলে আমরা একটু স্টার দিয়ে লিখে রাখবো, 13 শতকে, 13 শতকে, 13 শতকে মুসলমানদের আগমনের কারণে, 13 শতকে মুসলমানদের আগমনে, মুসলমানদের আগমনে অবহেলিত বাংলা সাহিত্য, অবহেলিত, অবহেলিত বাংলা সাহিত্য, অবহেলিত বাংলা সাহিত্য যে প্রাণ চঞ্চলতা লাভ করে, বা যে প্রাঞ্জলতা লাভ করে, অথবা এটাকে বলতে পারি হচ্ছে হ্যাঁ, প্রাণ চাঞ্চল্য লাভ করে, প্রাণ চাঞ্চল্য লাভ করে, তা হচ্ছে প্রত্যক্ষ ফল, সরি পরোক্ষ ফল, তা হলো পরোক্ষ ফল। এই ফলটা কেমন? এই ফলটা হচ্ছে পরোক্ষ, এই ফলটা হচ্ছে পরোক্ষ। তাহলে 13 শতকে মুসলমানরা যে হচ্ছে, এখন ঠিক আছে, ওকে। তাহলে 13 শতকে মুসলমানরা যে কাব্যগুলো রচনা করে, এবং সেই কাব্যগুলোর কারণে অবহেলিত বাংলা সাহিত্য যে প্রাঞ্জলতা বা প্রাণ চাঞ্চল্য লাভ করে, মূলত এইটা হচ্ছে পরোক্ষ ফল, মানে প্রত্যক্ষ নয়, এটা হচ্ছে পরোক্ষ ফল। এটা হচ্ছে পরোক্ষ ফল। রাহাল আক্তার বলছে এটাই থাক স্যার, একটু চেঞ্জ করেন, থাকুক এই কালারটা, এখন ঠিক আছে। রিয়া বলছে এখন ঠিক আছে। আচ্ছা, হঠাৎ করে 10 জন ক্লাসে জয়েন করছিল, 10 জন থেকে এখন ক্লাসে ঠিক আছে 5 জন। হ্যাঁ, না এখন আবার 10 জন। আচ্ছা, 10 জনকে ক্লাসে দেখাচ্ছে, ওকে ফাইন। লেখা শেষ হলে কমেন্টস করবা, কিন্তু দ্রুত একটু কমেন্টস করতে হবে, লেখা শেষ হলে কমেন্টস করবা। তাহলে প্রথমে মুসলমানদের পৃষ্ঠপোষকতায় 13 শতকে মুসলমানদের আগমন হয়, এবং তাদের এই আগমনটা হচ্ছে পরোক্ষ ফল। আবার এই মুসলিম কবিরা 15-16 শতকের দিকে রোমান্টিক প্রণয় উপাখ্যান কাব্য রচনার মাধ্যমে বাংলা সাহিত্যের অঙ্গনে যে অবদানটা সৃষ্টি করে, সেটা হচ্ছে প্রত্যক্ষ ফল, মানে সেই অবদানটা হচ্ছে প্রত্যক্ষ। তাহলে আমরা উপর থেকে একটু মুছে যদি বলি যে 13-14 শতকের দিকে, সরি 15-16 স্টার দিয়ে, 15 15 বানান বর্তমানে এটা, 15-16 শতকে, তাহলে 15-16 শতকে মুসলমান কবিরা, মুসলমান কবিরা প্রণয় উপাখ্যান রচনা করে, মুসলমান কবিরা প্রণয় উপাখ্যান রচনা করে, প্রণয় উপাখ্যান রচনা করে বাংলা সাহিত্যের যে অবদান রাখে, বাংলা সাহিত্যে যে অবদান রাখে, তা হচ্ছে প্রত্যক্ষ ফল, তা হচ্ছে প্রত্যক্ষ ফল, তা হচ্ছে প্রত্যক্ষ ফল। তাহলে খেয়াল করো, মুসলমানদের আগমনের কারণে আমাদের বাংলা সাহিত্যে
এখন অনলি ক্লাস দেখতেছি। এখন কি দেখতেছো? আচ্ছা, ক্লাস দেখতেছো। আচ্ছা, দেখো, সমস্যা নেই। মানে বোর্ডের মধ্যে আমার ব্ল্যাকটাই প্রিয়, কিন্তু সমস্যা হলো ব্ল্যাক দিলে পেছনে সবকিছু দেখা যাচ্ছে। ইদানিং আর কালো কালারটা কেন যেন মানে ঠিক মতো কাজ করতেছে না। আগে কালোটা ভালো কাজ করতো। লেখা শেষ হলে কমেন্টস করবা আলহামদুলিল্লাহ অথবা ডান। অথবা ওকে। যদি দেখো তোমার কমেন্টস পড়তেছি না, তার মানে হচ্ছে তোমার তখন বুঝে নিবা তোমার কমেন্টস স্প্যামে চলে যায়। সেক্ষেত্রে একটু ভিন্ন কমেন্টস করে দেখবা যে স্প্যাম থেকে ফেরত আসে কিনা। তারা যখন মুসলমানরা বাংলায় আগমন করে, তখন মুসলমানদের আগমনের কারণে আমাদের বাংলা সাহিত্যের দুই ধরনের পরিবর্তন হয়। মানে দুই ধরনের ফল লাভ করে, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। দেখো, আজকেও মাত্র এত বকাবকি পরেও মাত্র 10 জন স্টুডেন্ট জয়েন করেছো, যাই হোক তবু তো করেছো। চারটা কমেন্টস স্প্যামে চলে গেছে আবার। রাহেলেরটা গেছে, সন্ধ্যারানীরটা গেছে। আমি ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে। কেন যে স্প্যামে যায় মানে এই ঘটনাটাই বুঝি না, বুঝছো? আচ্ছা, ওকে, এখন আসছে। স্যার, আমি রাতে আমার আন্টির বাসায় এসে ক্লাস করতেছি। ওকে, করো, যেখানে ইচ্ছা করো, সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে মুসলমানদের আগমনের কারণে দুই ধরনের ফল হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ ফল আর একটা হচ্ছে পরোক্ষ ফল। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে প্রত্যক্ষ ফলটার পরোক্ষ ফলটা, তাহলে পরোক্ষ ফলটা কি তোমার হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান, নাকি হচ্ছে প্রত্যক্ষ ফল রোমান্টিক উপাদান? মনে রাখবো আমরা, এই যে 15-16 শতকে যে আগমনটা হয়, মানে দুইটা আগমন তো, মানে একটা 13 শতকের দিকে তাদের অবদান আর একটা হচ্ছে 15-16 শতকের অবদান। তাহলে 15-16 শতকে যে অবদানটা হয় মূলত এই অবদানটার কারণে যে ফলটা হয়, এইটা হচ্ছে প্রত্যক্ষ ফল। তাহলে এই ফলের কারণে আমাদের বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয় উপাখ্যান রচিত হয়। আর রোমান্টিক প্রণয় উপাখ্যানের টোটাল গ্রন্থ হচ্ছে 8টা। এই গ্রন্থগুলো বিভিন্ন ভাষা থেকে বাংলা সাহিত্যে কি হয়েছে, অনুবাদিত হয়েছে। এবং সেই অনুবাদিত গ্রন্থগুলোর তালিকায় আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোর নাম কিন্তু লিখেছিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যানের গ্রন্থ কয়টি? এই রোমান্টিক প্রণয় উপাখ্যানের গ্রন্থ হচ্ছে টোটাল 8টি। তাহলে আমরা যদি আবার একটু লিখি, রোমান্টিক প্রণয় উপাখ্যান, তাহলে রোমান্টিক প্রণয় উপাখ্যানের গ্রন্থ কয়টি? এই গ্রন্থ হচ্ছে টোটাল 8টি। এই 8টি গ্রন্থকে আমরা বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয় উপাখ্যানের গ্রন্থ বলতে পারি। তিনা, ওয়ালাইকুম আসসালাম। মানে হঠাৎ করে তিনা তার প্রোফাইল চেঞ্জ করেছে, চেঞ্জ করার পরে আমি প্রথমে একটু চিনতে পারিনি। মেঘবালিকা স্বপ্নবিলাস, ওয়ালাইকুম আসসালাম। স্যার, কারেন্ট ছিল না, ওকে, ঠিক আছে। না, সমস্যা আমাদের থাকবে, কিন্তু ধরো যখন আমি পরীক্ষা নিই, আজকে তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি সত্যি সকালবেলায় ব্যাপক মানে হচ্ছে ক্ষিপ্ত হয়েছি। কারণ কি, এতদিন কোশ্চেন গুলো আমি সাইটকে পাঠাতাম, সাইট কোশ্চেন গুলো করে দিত, মানে মানে আপলোড দিত। আমি কখনো রেজাল্টটাও দেখতাম না বা কোশ্চেন গুলো আপলোড দিতাম না, এগুলো সাইট করতো। আমি মূলত কালকে একটু ফ্রি হয়েছি। কালকে ফ্রি হওয়ার পরে একটু সন্ধ্যার সময় সাইদের কাছ থেকে আবার অ্যাক্সেসটা নিয়ে একটু রেজাল্ট গুলো দেখলাম গ্রুপে, যে কে কে পরীক্ষা দাও। ও আল্লাহ, আমি দেখে পুরো হতাশ। দেখি পরীক্ষা দাও 3 জন, 4 জন, 10 জন, এরকম কেন রে বাবা?
ইতি আক্তার, ওয়ালাইকুম সালাম। ইতি আক্তার আমার কাছে মাত্র পরশুদিন ভর্তি হয়েছে। এখন পরে দেখলাম যে মাত্র এতগুলো করে পরীক্ষা দাও, দেখলাম ধমক টমক দেওয়ার পরে আজকে বোধহয় 18 জন পরীক্ষা দিয়েছ, না 25 জন পরীক্ষা, 23 জন পরীক্ষা দিয়েছ। এখন তোমাদের রিভিউ টেস্ট 8 চলতেছে, 8-এর প্রশ্ন দেওয়া হয়েছে। আমি ইনশাল্লাহ কালকে দুপুর 12টায় দেখবো যে 8-এ আসলে কয়জন পরীক্ষা দাও, তারপরে আসলে সিদ্ধান্ত নেব তোমাদেরকে গ্রুপ থেকে কি করে রিমুভ করতে হয়। মানে রিমুভ তো কম বেশি হবেই, কারণ যারা ক্লাস করে না, কমেন্টস করে না, হ্যাঁ পরে দেখলেও কমেন্টস করে না। কিন্তু আমাদের আসমা, সে লাইভ ক্লাসে থাকতে পারে না, তার বাড়িতে নেটওয়ার্ক নাই, সে সকালবেলায় দেখে, সকালবেলা দেখার পরে কি করে জানো, প্রত্যেকটা ক্লাসে যেখানে যেখানে প্রশ্ন করি, যেখানে যেখানে ডান লিখতে বলি, সে ও ঠিক সেই সেই জায়গাতেই ডানগুলো লেখে। আর এবং এগুলো লিখলে কি হয়, আমার কাছে কিন্তু চলে আসে। ওকে, এবার আসো তাহলে রোমান্টিক প্রণয়োপাখ্যান গুলো কবিরাজের রেখলেন এই 8টা, এই 8টার আসলে বিষয়বস্তু কি ছিল, ধর্মীয় নাকি হচ্ছে শুধু প্রেম। দেখো তোমাদের বাংলা সাহিত্যের কোশ্চেন গুলো অত্যন্ত খুঁটিনাটি পড়তে হবে, আমাদের মাথায় রাখতে হবে মধ্যযুগের বেশিরভাগ গ্রন্থগুলো হচ্ছে দেবদেবী নির্ভর। সেই দেবদেবীর কল্পনার কোন অংশের বিকাশ অবকাশ ছিল না হচ্ছে এই রোমান্টিক প্রণয়োপাখ্যানে। তাই বাংলা সাহিত্যের ধর্মীয় পরিবেশের বাইরে এসে এই কবিরা স্বতন্ত্র ধারার একটা জিনিস সৃষ্টি করেন। লিসা হোসেন, একটু প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে লিসা? লিসা একটু বলো তো কি প্রবলেম হচ্ছে। তাসলিম সারা, ওয়ালাইকুম আসসালাম, কি প্রবলেম হচ্ছে? ওকে, স্টার দিয়ে লিখবা রোমান্টিক প্রণয় উপাখ্যানে, স্টার দিয়ে রোমান্টিক প্রণয় উপাখ্যানে, রোমান্টিক প্রণয় উপাখ্যানে স্থান পেয়েছে, স্থান পেয়েছে, কি স্থান পেয়েছে? স্থান পেয়েছে মানবীয় প্রেম, স্থান পেয়েছে মানবীয় প্রেম। রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে স্থান পেয়েছে হচ্ছে মানবীয় প্রেম, ধর্মীয় বিষয়ের সঙ্গে এগুলো সম্পর্কহীন ছিল। স্টার দিয়ে এই কাব্যগুলো, এই কাব্যগুলো, এই কাব্যগুলো ধর্মীয় বিষয়ের সাথে সম্পর্কহীন, ধর্মীয় বিষয়ের সাথে, ধর্মীয় বিষয়ের সাথে সম্পর্কহীন। মানে এই কাব্যগুলো হচ্ছে ধর্মীয় বিষয়ের সাথে সম্পর্কহীন। আমার এখানে নেট প্রবলেম নাকি স্যারের? আচ্ছা আমার এখানে তো নেটওয়ার্কের প্রবলেম নাই, এখন তোমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে কিনা আমি তো সেটা বলতে পারবো না। আমার এখানে নেট মোটামুটি ওকে আছে। সম্ভবত রাহেলার কমেন্টস গুলো আবার স্প্যামে, না না এখন আর স্প্যামে নেই। ওকে, তাহলে এই প্রণয় কাব্যগুলোর বিকাশ ঘটেছিল বাংলা সাহিত্যের মধ্যযুগেই মূলত। তাহলে মুসলমান কবিগণের মধ্যে কি ছিল, দৃষ্টান্ত হিসেবে হিন্দু পুরাণ পরিপৃষ্ট পাঁচালী, আর এগুলা একঘেয়েমি লাগতো, সেই একঘেয়েমিতা দূর করে বাংলা সাহিত্যে এই এই কাব্যগুলোর সূত্রপাত ঘটে। এবং বাংলার এই প্রেমের কাহিনীগুলোর মধ্যে সর্বপ্রথম যিনি অবদান রাখেন তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, যিনি 14 শতকের শেষ বা 15 শতকের শুরুর দিকে ইউসুফ জুলেখা কাব্য রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের এই ব্যাপক পরিবর্তন সাধন করে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয় উপাখ্যান গুলো নেট ক্লিয়ার। ওকে, তাহলে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয় উপাখ্যানের কাব্যের নাম কি? ইউসুফ জুলেখা। স্টার দিয়ে লিখবো বাংলা সাহিত্যের, তাহলে বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের ইতি কমেন্টস করিও, ইতি কমেন্টস না করলে কিন্তু বুঝবো না যে কথা শুনতে পাচ্ছ কিনা বা ক্লাস বুঝতে পারতেছো কিনা। তাহলে বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার, বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার, বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কাব্য, উপাখ্যান ধারার প্রথম কাব্য ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা। রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কাব্য ইউসুফ জুলেখা। আচ্ছা তোমার যদি নেটের সমস্যা থাকে তুমি মাহমুদ আক্তার সকালে দেখে নিও, রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নিবা, অসুবিধা নাই। যাদের প্রবলেম নেই তারা করবা। এইটুকু লেখা শেষ হলে লেখবা ডান। তাহলে রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। তাহলে ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতাকে, স্টার দিয়ে
এই কাব্যটির মূল রচয়িতা, এই কাব্য বলতে ইউসুফ জুলেখা, তাহলে আমি হেডলাইনটা পাল্টে দেই। হেডলাইন হচ্ছে ইউসুফ জুলেখা, হেডলাইন ইউসুফ জুলেখা, স্টার দিয়ে লিখবো। তাহলে এই কাব্যটির মূল রচয়িতা, এই কাব্যটির মূল রচয়িতা, তাহলে ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতাকে, মূল রচয়িতা হচ্ছে ফেরদৌসী। তাহলে ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতা হচ্ছে ফেরদৌসী। তাহলে ইউসুফ জুলেখা কাব্যের মূল রচয়িতাকে ফেরদৌসী, তাহলে ফেরদৌসী হচ্ছে ইউসুফ জুলেখা কাব্যের মূল রচয়িতা। আমাদেরকে মনে রাখতে হবে ইউসুফ জুলেখা কাব্যের মূল রচয়িতা হচ্ছে ফেরদৌসী। আচ্ছা, এবার তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় এই যে ফেরদৌসী ইউসুফ জুলেখা কাব্যের মূল রচয়িতা, তাহলে আমাকে একটু বলো এই ফেরদৌসী এই শব্দটা মানে ফেরদৌসী কি পুরুষ ছিল না নারী ছিল? তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ফেরদৌসী পুরুষ ছিল না নারী ছিল, কি জবাব দিবা? ফেরদৌসী পুরুষ ছিল না নারী ছিল? ফেরদৌসী পুরুষ ছিল না নারী ছিল? ফেরদৌসী, দেখো তার নাম দেখে মনে হয় সে হচ্ছে নারী, কিন্তু বাস্তবে সে হচ্ছে পুরুষ, সে হচ্ছে একজন মহাকবি। তাহলে ফেরদৌসী হচ্ছে তোমার ফার্সি ভাষার একজন মহাকবি। এই ফেরদৌসী মৃত্যুবরণ করেন 1025 সালে। তার মৃত্যুটা আমাদের দরকার। দেখো তার মৃত্যু হচ্ছে 1025 সালে, স্টার দিয়ে লিখবো। তিনি ফার্সি ভাষার একজন বিখ্যাত মহাকবি। তাহলে তিনি ফার্সি ভাষার, তিনি ফার্সি ভাষার, খেয়াল করো, তিনি ফার্সি ভাষার বিখ্যাত, তিনি ফার্সি ভাষার বিখ্যাত মহাকবি। তাহলে ফার্সি ভাষার বিখ্যাত মহাকবির নাম কি? ফার্সি ভাষার বিখ্যাত মহাকবির নাম হচ্ছে ফেরদৌসী। পরীক্ষায় প্রশ্ন আসে তার রচিত সেই বিখ্যাত মহাকাব্যের নাম কি? তাহলে তার রচিত বিখ্যাত মহাকাব্য, তার রচিত বিখ্যাত, তার রচিত বিখ্যাত মহাকাব্য নাম তার শাহনামা, শাহনামা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে শাহনামা কার লেখা? তাহলে শাহনামা হচ্ছে ফেরদৌসীর লেখা। তাহলে শাহনামা কার লেখা? শাহনামা হচ্ছে ফেরদৌসীর লেখা। পুরুষ ছিলেন, শাহনামা রচনা করেন। ধন্যবাদ ইতি। তার মানে উনি পুরুষ। রাহেলা পুরুষ, না রাহেলা পুরুষ না, রাহেলা উত্তর দিয়েছে পুরুষ। লিসা হোসেন উত্তর দিয়েছে পুরুষ। মেঘবালিকা স্বপ্নবিলাস ডান, ওকে। সন্ধ্যারানী উত্তর দিয়েছে পুরুষ। সাদিয়া বলেছিল নারী, তিনা বলেছিল নারী, না তিনা নারী নয়, সাদিয়া বলেছে নারী, নারী নয়, ফেরদৌসী হচ্ছে পুরুষ। তাহলে তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1025 সালে। এবার মজার বিষয় হচ্ছে ফেরদৌসীর মৃত্যুর পর এই কাব্যটি ফার্সি ভাষায় আরেকজন সুফি কবি রচনা করেন, যার নাম ছিল তোমার কি বলে আব্দুর রহমান জামি। তাহলে আমরা স্টার দিয়ে লিখবো যে তার মৃত্যুর পর, অথবা এইভাবে লিখতে পারি যে পুনরায় কাব্যটি রচনা করেন। আচ্ছা, পুনরায় লেখার দরকার নেই, আমরা আবার একটু লিখি তার মৃত্যুর পর, মানে ফেরদৌসীর মৃত্যুর পর, তার মৃত্যুর পর কাব্যটি, কাব্যটি ফার্সি ভাষায়, তার মৃত্যুর পর কাব্যটি ফার্সি ভাষায়, তার মৃত্যুর পর কাব্যটি ফার্সি ভাষায় রচনা করেন, ফার্সি ভাষায় রচনা করেন সুফি কবি। দেখো ওনাকে সুফি কবি বলা হয় কেন? যারা ফার্সি ভাষায় কাব্য রচনা করেন তাদেরকে সুফি বলা হয়। সুফি কবি নিজামি মানে হচ্ছে আব্দুর রহমান নিজামি, আব্দুর রহমান নিজামি বলা হয়, নিজামি। সুফি কবি আব্দুর রহমান নিজামি, সরি নিজামি না, আব্দুর রহমান জামি। সুফি কবি আব্দুর রহমান জামি, আব্দুর রহমান জামি। এই আব্দুর রহমান জামি আবার মৃত্যুবরণ করেন কবে? আব্দুর রহমান জামি মৃত্যুবরণ করেন 1492 সালে। খেয়াল করো, আব্দুর রহমান জামি মৃত্যুবরণ করেন 1492 সালে। স্যার আমার কমেন্টস দেখেন না, হালিমা উর্মি কি কয়? হালিমার কমেন্ট গুলো দেখবো না, হালিমা বলেছে পুরুষ। তোমার কমেন্টস দেখি তো হালিমা, অবশ্যই দেখি। তাহলে আব্দুর রহমান জামি, আব্দুর রহমান জামি হচ্ছে ফেরদৌসীর মৃত্যুর পরে রচনা করেন, এবং এই ফেরদৌসীর পর এই কাব্যটিকে যখন বাংলায় অনুবাদ করা হয়, আর সেই বাংলায় অনুবাদ করেন হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তাহলে কাব্যটিকে বাংলায় অনুবাদ করেন কে? শাহ মোহাম্মদ সগীর। এটুকু লেখা শেষ হলে একবার ডান, লেখা শেষ হলে ডান।
লেখা শেষ হলে ডান। আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে তোমরা কমেন্টস করো না, তোমরা দুই একজন কমেন্টস করো, বাকি কেউ কমেন্টস করো না দেখি। তোমরা যদি কমেন্টস না করো তাহলে রিচ বাড়ে না, আর রিচ না বাড়লে পোস্ট গুলো অন্যের কাছে যায় না। এই জন্যই তোমাদের একটু কমেন্টস প্রত্যাশা করি মাঝে মাঝে, যে তোমরা কমেন্টস করবে যখন ফেসবুক, শুধু এই ক্লাসের কমেন্টস না, যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করি। ওকে, এটুকু লেখা শেষ। সন্ধ্যারানী লিখেছে ওকে স্যার, রাহেলা আক্তার ডান, হালিমা উর্মি ডান। আমার মনে হয় বাকি সবারই লেখা শেষ। তাহলে আজমির ইসলাম আলহামদুলিল্লাহ, ওকে। স্টার দিয়ে কাব্যটিকে বাংলায় অনুবাদ করেন। কাব্যটিকে বাংলায় অনুবাদ করেন। কাব্যটিকে বাংলায় অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর। কাব্যটিকে বাংলায় অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর। তাহলে কাব্যটিকে বাংলায় কে অনুবাদ করেন? বাংলায় অনুবাদ করেন হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ শাহ মোহাম্মদ সগীর। তাহলে কাব্যটি বাংলায় অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর। স্টার দিয়ে তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তিনি বাংলা সাহিত্যের, তাহলে তিনি কে? তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তাহলে তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবির নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। স্টার দিয়ে একটু লিখবো। স্টার দিয়ে কি লিখবো? তিনি হচ্ছেন গৌড়ের সুলতান নিজামুদ্দিন আজম শাহের রাজত্বকালে এই কাব্যটি কি করেন? রচনা করেন। তিনি গৌড়ের সুলতান, তিনি গৌড়ের সুলতান, তিনি গৌড়ের সুলতান, তিনি গৌড়ের সুলতান কার আমলে? আবার বলি, গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বকালে কাব্যটি রচনা করেন। তিনি গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ, গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বকালে, গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বকালে, তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে কাব্যটি রচনা করেন। তাহলে তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে কাব্যটি রচনা করেন। তাহলে তিনি কাব্যটি রচনা করেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে। এইখান থেকে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন আসতে পারে যে গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকাল আসলে কত সাল থেকে কত? মনে রাখতে হবে এটা ছিল 1393 থেকে 1409। তাহলে তার রাজত্বকাল কত? 1393 থেকে 1409। এই সময়ের মধ্যে মূলত এই কাব্যটি রচিত হয়। এই যে শাহ মোহাম্মদ সগীর, মানে উনি যে উপাধিটা, মানে কবির শাহ উপাধি থেকে অনুমান করা যায় তিনি দরবেশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। মানে তার উপাধি দেখে বোঝা যায় তিনি দরবেশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা একটু উপরে লিখে রাখবো যে কবিকে শাহ মোহাম্মদ সগীর। কবির শাহ উপাধি থেকে, কবির শাহ উপাধি থেকে বোঝা যায়, কবির শাহ উপাধি থেকে বোঝা যায় তিনি দরবেশ বংশে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় যে কোন কবি দরবেশ বংশে জন্মগ্রহণ করেন? তাহলে কবির শাহ উপাধি থেকে বোঝা যায় তিনি দরবেশ বংশে, তিনি দরবেশ বংশে জন্ম গ্রহণ করেন। তাহলে কবির উপাধি থেকে বোঝা যায় তিনি দরবেশ বংশে জন্মগ্রহণ করেন। তাহলে শাহ মোহাম্মদ সগীর কোন বংশে জন্মগ্রহণ করেছেন? তিনি হচ্ছেন দরবেশ বংশে জন্মগ্রহণ করেছেন। দরবেশ বংশে। তোমাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, যদি তোমাদের মাধ্যমে আর তোমাদের কোনো বন্ধু বান্ধব ভর্তি হয়, আমি কোর্স ফি এখন থেকে বাড়িয়ে নিচ্ছি। এখন থেকে কোর্স ফি নিব 1000 টাকা। তবে তবে তোমাদের পরিচয় যদি কেউ ভর্তি হয় তাহলে 500 টাকায় নিব। এখন থেকে এর কম আর ভর্তি করাবো না, সেটা হোক সাবজেক্টিভ আর হোক জেনারেল অংশ। একটা কথা মনে রাখবা, আমি যে ক্লাসগুলো নেই গ্রামার অথবা সাহিত্য, যারা বাংলার স্টুডেন্ট তার কাজে লাগবে 125 নম্বরের, আর যারা জেনারেল স্টুডেন্ট তাদের কাজে লাগবে 25 নম্বরে, সেটা বাংলা গ্রামারই হোক আর সাহিত্য টোটাল মিলিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যদি ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দাও, যেমন সামনে 51তম বিসিএস পরীক্ষা আছে, তোমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা দাও তাহলেও তোমাদের এই ক্লাসগুলো কিন্তু কাজে লাগবে।
কারণ আমি ডিটেলস পড়াই, আমি অতটুকু কৃপণতা করে পড়াই না। জানো যে আমি অনেক বেশি ক্লাস নেই, মানে হচ্ছে ছোট ছোট অংশে ভাগ করেও ক্লাসের সংখ্যা কিন্তু অনেক বাড়িয়ে নিয়ে থাকি। এই জন্য আমি যতটুকু না পারবো তার থেকে বেশি পারবো হচ্ছে তোমরা। তোমরা যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি ধরো ক্লাস খোঁজে, তাহলে তোমরা একটু রেফারেন্স করলে তাহলে সেক্ষেত্রে আহ তারা আমাকে খুঁজে পাবে, বা তোমাদের মাধ্যমে এই কাজটা করলে একটু সহায়ক হয়। ওকে, এখন একটু আমরা যদি খেয়াল করি, তাহলে শাহ মোহাম্মদ সগীর মূলত কার লেখা কাব্য থেকে অনুবাদ করেছে? শাহ মোহাম্মদ সগীর কি তাহলে এটা হচ্ছে আপনার কি বলে ওই ফেরদৌসির কাব্য থেকে অনুবাদ করেছে, নাকি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর ইয়ের লেখা কাব্য থেকে, মানে আব্দুর রহমান জামির লেখা কাব্য থেকে অনুবাদ করেছে? মানে মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে কার লেখা কাব্য থেকে এটা অনুবাদিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে মূলত এই লেখাটা আব্দুর রহমান জামির লেখা কাব্য থেকে অনুবাদ করেছে। এই কাব্যটি তাহলে কার লেখা কাব্য থেকে অনুবাদ করেছে? আব্দুর রহমান জামির কাব্য থেকে অনুবাদ করেছে। স্টার দিয়ে লিখবো। কাব্যটি অনুবাদ করতে গিয়ে কাব্যটি অনুবাদ কাব্যটি অনুবাদ করতে গিয়ে কাব্যটি অনুবাদ করতে গিয়ে কবি কি কোরআন ও বাইবেল, কোরআন, এই কোরআন বানানটা দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে কোরআন অথবা কোর আন, এই দুই ভাবে কিন্তু কোরআন বানান। কোরআন এবং বাইবেলকে অনুসরণ করেন, কোরআন এবং বাইবেলকে কোরআন এবং বাইবেলকে অনুসরণ করেন। আচ্ছা, আমি বোধহয় একটা লাইন ভুলে গিয়েছিলাম। শাহ মোহাম্মদ সগীরকে কি বলা হয়? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। আচ্ছা, লাইনটুকু লিখেই রাখি তো একটু স্টার দিয়ে। শাহ মোহাম্মদ সগীরকে বলা হয়, শাহ মোহাম্মদ সগীর শাহ মোহাম্মদ সগীরকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি বলা হয়। শাহ মোহাম্মদ সগীরকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি বলা হয়। তাহলে শাহ মোহাম্মদ সগীরকে কি বলা হয়? শাহ মোহাম্মদ সগীরকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তাহলে এই যে শাহ মোহাম্মদ সগীর ফেরদৌসী এবং জামির দুইটা কাব্য, এই দুই কাব্যের মধ্যে মূল ডিফারেন্স কি ছিল মনে রাখতে হবে। ফেরদৌসির কাব্য ছিল রোমান জাতীয় আর জামির কাব্য ছিল রূপক। একটু লিখে রাখি, ফেরদৌসির কাব্য ছিল ফেরদৌসির কাব্য ছিল রোমান্স জাতীয়। ফেরদৌসির কাব্য ছিল রোমান্স জাতীয় রোমান্স জাতীয় আর জামির কাব্য ছিল রূপক। জামির কাব্য ছিল রূপক জামির কাব্য ছিল রূপক। লেখা শেষ হলে লিখবা ডান। ও, এই লাইন যদি লিখে থাকো তাহলে তো লেখছই, না লিখে থাকলে লেখো, লিখলে লিখতে হবে না। আমাদের একটা মনে রাখতে হবে, তাহলে ফেরদৌসী কি জামির কাব্যকে অনুসরণ করেছে নাকি, সরি, মানে শাহ মোহাম্মদ সগীর কি ফেরদৌসির কাব্যকে অনুসরণ করেছে না জামির কাব্যকে অনুসরণ করেছে? এই ক্ষেত্রে একদম কারেক্ট আনসার যদি দিতে বলো তাহলে এইভাবে দিতে হবে যে যেহেতু জামির জন্মগ্রহণ হচ্ছে শাহ মোহাম্মদ সগীরের পরে, সুতরাং শাহ মোহাম্মদ সগীর কখনোই জামির কাব্যকে অনুসরণ করতে পারে না। শাহ মোহাম্মদ সগীর অনুসরণ করেছে কাকে? ফেরদৌসির কাব্যকে। তাহলে অনুসরণ করেছে ফেরদৌসির কাব্যকে। ওকে, ডান। তাহলে এই কাব্যটি কিভাবে রচিত হলো? স্টার দিয়ে। কাব্যটি ইরানের আধ্যাত্মিক লোককাহিনী অবলম্বনে ইরানের আধ্যাত্মিক কাহিনী ইরানের আধ্যাত্মিক কাহিনী অবলম্বনে ইরানের আধ্যাত্মিক কাহিনী অবলম্বনে রচিত।
তবে এর মূল ভিত্তি ছিল ভারতের লোককাহিনী। আমাদের ভারতীয় লোককাহিনী সেটা জানার দরকার নাই। তাহলে এই কাব্যের মূল বিষয় কি? এই কাব্যের মূল বিষয়বস্তু, এই কাব্যের মূল বিষয়বস্তু ইউসুফ ও জুলেখার প্রণয় কাহিনী। ইউসুফ ও জুলেখার প্রণয় কাহিনী। তাহলে এই কাব্যের মূল বিষয়বস্তু হচ্ছে ইউসুফ ও জুলেখার প্রণয় কাহিনী। তাদের মধ্যে যে প্রেমটা ছিল সেই প্রেমের কাহিনী, ইউসুফ ও জুলেখার প্রণয় কাহিনী। 15 জন জয়েন করছিল, সেখান থেকে আবার টিকে আছে হচ্ছে কয়জন? স্টার দিয়ে এই কাব্যে কবি প্রেমরস অবলম্বনে ধর্মের বাণী প্রচার করতে চাইলেও ধর্মের বাণী প্রচার করতে চাইলেও ধর্মের বাণী প্রচার করতে চাইলেও কাব্যে মানবীয় প্রেম কাহিনী হিসেবে রূপ লাভ করে। কাব্যে মানবীয় প্রেম কাহিনী, কাব্যে মানবীয় প্রেম কাহিনী হিসেবে রূপ লাভ করে, হিসেবেই রূপ লাভ করে। লেখা শেষ হলে লিখবো আবার ডান। 13 জন, হালিমা আমি বলেছে 13 জন জয়েন করেছে, এখন আমরা 14 জন দেখতেছি। মেঘবালিকা স্বপ্নবিলাস ডান, মেঘবালিকা স্বপ্নবিলাসে লেখা শেষ। বাকিরা আজকের ক্লাসের একটা শব্দ কেউ মিস করবে না। মিস করবে না এই জন্য, আমি এতদিন রোমান্টিক প্রণয়োপাখ্যান যা পড়িয়েছি সেখানে ধরো কিছু ফাঁকিঝুঁকি থাকতো। ফাঁকিঝুঁকি বলতে কি, সেখানে এত গভীরে ধরো পড়াতাম না। আজকে অনেক তথ্য নতুন লেখাচ্ছে, বিশ্বাস যদি না করো এখানে সন্ধ্যারানীকে জিজ্ঞেস করতে পারো। সন্ধ্যারানী এই ক্লাস আমার এর আগে আরো কম করেও যদি হয়, মিনিমাম আমি মানে সর্বনিম্নবার যদি হয় তাহলে 5 বার করেছে। সন্ধ্যারানী একটু বলো যে এই যে আজকে যেটুকু লেখালাম এর মধ্যে 2-1টা লাইন নতুন আছে কিনা। স্টার দিয়ে শাহ মোহাম্মদ সগীরের মতে, শাহ মোহাম্মদ সগীরের মতে, শাহ মোহাম্মদ সগীরের মতে ইউসুফ জুলেখা ভাবুক ভাবিনী, ভাবুক ভাবিনী, ভাবুক ভাবিনী। হ্যাঁ, নতুন ইনফরমেশন আছে, প্রতি ক্লাসে নতুন কিছু না কিছু পাবাই। অর্থাৎ পরমাত্মা জীবাত্মা, অর্থাৎ পরমাত্মা আর একটা হচ্ছে জীবাত্মা। পরমাত্মা মানে স্রষ্টা, জীবাত্মা মানে হচ্ছে সৃষ্টি। ইউসুফকে এই কাব্যে মাসুক মানে পরমাত্মা, আর জুলেখাকে আশিক মানে জীবাত্মার রূপে উপস্থাপন করা হয়। তাহলে ইউসুফকে এই কাব্যে মাসুক, মাসুক মানে কি? মাসুক মানে হচ্ছে পরমাত্মা, এবং জুলেখাকে
জুলেখাকে আশিক আশিক মানে কি? আশিক মানে জীবাত্মার রূপে উপস্থাপন করা হয়, উপস্থাপন করা হয় এবং শামম ও সগীর মনে করেন তাদের মধ্যে প্রেমের মাধ্যমেই মিলন সম্ভব, প্রেম না হলে তাদের মধ্যে মিলন সম্ভব হবে না। ডান। ওকে, আমরাও চাকরি না হওয়া পর্যন্ত ছাড়তেছি না। ছাড়তেছো না, ঠিক আছে, তাহলে একটু দোয়া করে আমার জন্য, আমি যেন ঋণ থেকে মুক্ত হতে পারি। এই বুট কিনতে গিয়ে আমি অনেক দেনায় পড়ে গেছি। হ্যাঁ, যে দেনা থেকে ওঠা মানে আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তোমরা তো জানো যে ঈদের মধ্যে কি প্যারাডাই পড়ছিলাম। তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা যাবে না, তোমরা ঈদের মধ্যে আমার যে উপকারটা করছো সেটা হচ্ছে আমার মাথা সমান। কারণ এই দেনা থেকে কবে যে উঠতে পারবো এটা আল্লাহ মাহমুদ ভালো জানে। মানে একদিকে সংসার, একদিকে ধরো এই বোর্ড, মানে এই বোর্ডের দেনা, মানে একবার লোন করে ফেললে সেই লোন থেকে ওঠাটা সব টাফ হয়ে যায়। আমার ক্ষেত্রে হয়ে গেছে এখন তাই। তোমরা যদি দোয়া করো খালি যে আমি যেন তোমাদের সাথে থাকতে পারি, ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের চাকরি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এর আগে যাদেরকে নিবন্ধনে পড়িয়েছি তারা এখন প্রত্যেকেই চাকরি করে। হ্যাঁ, প্রত্যেকেই চাকরি করে। তাদের মধ্যে থেকে একজন নতুন করে আবার ক্লাসও করে। বিথি আছে তোমাদের এখানে, মাঝে মাঝে দেখবা ক্লাস করে, কমেন্টস করে, পরীক্ষা দেয়। বিথি চাকরিও করতেছে, আবার মানে আবারও ক্লাস করতেছে। বিথি শুধু বলেছিল স্যার চাকরি না পাওয়া পর্যন্ত বাদ দিয়ে না, ওরা রাইখেন। চাকরি না পাওয়া পর্যন্ত ওরে বাধ্য দেয় নেই, চাকরি পাওয়ার পরে ওরে বাদ দেয় নেই, মানে ওরে মনে হয় বাদ দিবও না, মানে সাথেই থাকতে থাক, এরকম আর কি বিষয়টা। তাহলে দেখো, জুলেখাকে আশিক জীবাত্মা রূপে উপস্থাপন করা হয়েছে। এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কবি এই কাব্য রচনা করতে গিয়ে যে প্রেমটা টেনে এনেছিলেন, এই প্রেমটা আসলে টোটালি মানবত্মার প্রেম, জীবাত্মার প্রেম। এখানে পরমাত্মা মানে এই জিনিসটা আসলে তেমন একটা হয়ে ওঠে না, মানে হচ্ছে ধর্মীয় পটভূমি এইখানে খুব একটা প্রাধান্য পায় না। এখানে মানবীয় প্রেমটাই সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে। আচ্ছা, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় ইউসুফ জুলেখা কাব্যটি কোন রসে রচিত, স্টার দিয়ে লিখবো এই কাব্যটি প্রেম রসে রচিত। তাহলে এই কাব্যটি প্রেম রস। এখন প্রশ্ন হচ্ছে আসলে প্রেম রস আছে কিনা? অবশ্যই আছে, প্রেম রসে রচিত। প্রেম রসের একটা ভালো নাম আছে যেটাকে বলা হয় শৃঙ্গার রস, যেটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শৃঙ্গার রস মানে মধুর রস, মানে এই রসে রচিত হয়েছে। তার মানে এই কাব্যে মানবীয় গুণাবলী ফুটে উঠেছে। তোমার হচ্ছে ধর্মীয় পটভূমিটা খুব কম। ওকে, আমার জন্য সবসময় দোয়া করো। হ্যাঁ, সবসময় দোয়াটা করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। তাহলে এই কাব্যটা আসলে প্রেক্ষাপট আমরা একটু কাহিনীটা দেখবো। এখন কাহিনী আবার লাগবে না, কাহিনী হচ্ছে ইউসুফ। ইউসুফ হচ্ছে খোদার নবী, কিন্তু পরবর্তীতে আগে ইউসুফ তার ভাইয়েরা তাকে বিক্রি করে দেয় মিশরের বাজারে। তো এই মিশরের বাজারে তাকে যিনি কিনে নিয়েছিলেন তার নাম ছিল হচ্ছে আব্দুল আজিজি মিশর। তাকে কিনে নিয়েছিল আব্দুল আজিজি মিশর। আব্দুল আজিজি মিশর তাকে বাজার থেকে অনেক বেশি টাকা দিয়ে কিনে নেয়, এবং কিনে নিয়ে গিয়ে আব্দুল আজিজ মিশর আবার বিয়ে করে। বিয়ে করে মিশরের এক ধনাঢ্য ব্যক্তি, মিশরের অর্থমন্ত্রী, যার নাম হচ্ছে তৈমুর বাদশাহ। এই তৈমুর বাদশার মেয়ে হচ্ছে বিবি জুলেখা। সেই বিবি জুলেখাকে বিয়ে করে। বিবি জুলেখার মন খারাপ, কারণ তৈমুর বাদশার একটু অধিক বয়স, এর সঙ্গে বিবি জুলেখার বিয়ে দিল। মিশরের সব থেকে সুন্দরী মেয়ে ছিল বিবি জুলেখা। এই জন্য মন খারাপ, বাবা যে তুমি আব্দুল আজিজ মিশরের লোকে বিয়ে দিলা, এত বয়স্ক একটা পুরুষের সঙ্গে একটা যুবক টুবক দেখে দিতা, একসাথে দুজন অভিজ্ঞতা লাভ করতাম। কিন্তু কি করার, বিয়ে তো হয়েই গেছে। যাই হোক, এই ইউসুফকে আব্দুল আজিজ মিশর কিনে নিয়ে বিবি জুলেখাকে গিফট করলেন। বললেন আমাদের যেহেতু সন্তান নেই, নিঃসন্তান, তাহলে এই ইউসুফকে পুত্র স্নেহে লালন পালন করো। কারণ ইউসুফের রূপে এবং তার আচরণে বিমোহিত হয়ে গেছিলেন আব্দুল আজিজ মিশর এবং বিবি জুলেখা উভয়েই। বিবি জুলেখা তাকে সন্তান স্নেহে লালন পালন করা শুরু করলেন। ইউসুফ ধীরে ধীরে
যুবকে পরিণত হলো বালক থেকে। যে ইউসুফ যুবকে পরিণত হয়েছে, বিবি জুলেখা তার প্রেমে দেওয়ানা হয়ে গেলেন। বিবি জুলেখা তাকে প্রস্তাব দিলেন, আমি তোমার ড্যাশ। আব্দুল আজিজ মিশর বেঁচে থাকা অবস্থায় বিবি জুলেখা ইউসুফের প্রেমে পড়লেন। ইউসুফ বলেন, দুঃখিত, আপনি আমার মুনিব, আমার দ্বারা মানে মুনিবের শূন্যস্থান গোলামের দ্বারা পূরণ হবে না। আমি আপনার কাজের দাস, দাস দ্বারা এই মালিকের শূন্যস্থান পূরণ হবে না। বিবি জুলেখা খেপে গেলেন। এই খবর চলে গেল বিবি জুলেখার বান্ধবীদের কানে। বান্ধবীরা বললেন, কি তুই এত বড় ধনী মানুষের মেয়ে, এত সুন্দরী হওয়া সত্ত্বেও তুই কিনা প্রেমের প্রস্তাব দিলি একটা কাজের ছেলেকে, তাও আবার সে তোর প্রেমকে প্রত্যাখ্যান করলো, কি আছে ওই ছেলের মধ্যে? বিবি জুলেখা বললেন, ওরে বান্ধবী, তোরা আমার ইউসুফকে চিনিস না। যদি আমার ইউসুফকে দেখতিস সে কত সুন্দর, তাহলে তোরা এই কথা বলতে পারতিস না, তোরাও আমার ইউসুফের প্রেমে পড়তে সম্ভব। আর যাই হোক, আমরা তোমার ইউসুফের প্রেমে পড়বো না। বলাও শেষ, বিবি জুলেখা চ্যালেঞ্জ দিলেন, ঠিক আছে আয়, তোরা আমার ইউসুফের দিকে তাকিয়ে একটা করে ফল কাটবি। এবার বান্ধবীরা এই দুই পাশে দাঁড়ানো, ইউসুফ ফলের ঝুড়ি নিয়ে যাচ্ছে এই মাঝখান দিয়ে, আর এই বান্ধবীরা ইউসুফের দিকে তাকিয়ে প্রত্যেকে যার যার নখ কেটে ফেলে দিচ্ছে, মানে আঙ্গুল কাটতেছে। বিবি জুলেখা ডাক দিয়ে কয়, ওরে বান্ধবী, তোরা তাড়াতাড়ি আমার বাড়ি ছাড়, কারণ তোরা আমার বাড়িতে থাকলে কবে যে আমার ইউসুফ পর হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। এবার ইউসুফ বান্ধবীদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। এই জন্য বললো, কোনো মেয়ের যদি স্বামী সুন্দর থাকে অথবা বয়ফ্রেন্ড, যেটাকে তোমরা বিএফ বলো, বিএফ, বিএফ মানে কি জানো তো? বেস্ট ফ্রেন্ড, নাকি এটা হলো ফাটা বাস। বিএফ মানে ফাটা বাস, যে বাসের চিপায় একবার পড়লে জীবন শেষ। এবার যেটা হলো যে এই স্বামী অথবা বিএফ যদি সুন্দর থাকে, তাহলে বান্ধবী থাকতে নাই। বান্ধবী থাকলে বান্ধবী পর হয়ে যায়, কারণ বান্ধবী, তুমি যে তার বান্ধবীটা ভুলে গিয়ে তোমার বান্ধবী তোমার বিএফ এর প্রেমে পড়বে, তোমার স্বামীর প্রেমে পড়বে। কারণ প্রেমে পড়তে আসলে মানুষের তেমন কিছু লাগে না। মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের প্রেমে পড়তে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মেয়েদের ক্ষেত্রে বিষয়টা আরো সহজ। এবার যেটা হলো, আব্দুল আজিজ মিশর বেঁচে থাকা অবস্থায় প্রেমের প্রত্যাখ্যান করলেন। তো যেই প্রেমের প্রত্যাখ্যান করলেন, বিবি জুলেখা খেপে গেলেন, তুই কি পাইলি যে আমারে আসলে ভালোই বাসিস না? যে কোনো মূল্যে আমি আমার ভালোবাসা আদায় করব। একদিন আজিজ মিশর বাড়িতে থাকবে না, তাদের একটা রাজপ্রাসাদ ছিল, বিরাট প্রাসাদ, 8টা জাহাজ মানে দরজা পার হয়ে বিবি জুলেখার শয়ন কক্ষে আসতে হয়। তো একদিন রাতে দাসীরে বললেন, ওরে দাসী, তুই এক কাজ কর, আজকে রাত 12টার সময় ইউসুফকে আমার ঘরে দিয়ে যাবি। আর যেহেতু আজকে বাড়ি ফাঁকা, আমি আমার ভালোবাসাকে আদায় করে ছাড়বো। যে এই কথা বললেন, রাত 12টার সময় ইউসুফের খবর দিয়ে ঘরে নিয়ে আসলেন, আর দরজা এক একটা করে তালা দেওয়া শুরু করলেন, যাতে ইউসুফ না যেতে পারে। আর ইউসুফ আল্লাহরে ডাকা শুরু করলেন। আল্লাহ দ্রুত জিব্রাইলকে পাঠাইলেন, ওরে জিব্রাইল, যাও আমার ইউসুফের সম্মান রক্ষা করো। যেই এই ঘরে আসছে, বিবি জুলেখা ইউসুফরে ডাক দিয়ে কয়, এতদিন তোমাকে মন দিয়ে ভালোবেসেছিলাম, সারা দেওনি, আজকে দেহ দিয়ে ভালোবাসবো, দেখি তুমি কি করে দেহের টানকে না করো। বিবি জুলেখা বিবস্ত্র হওয়া শুরু করলেন। যে বিবি জুলেখা বিবস্ত্র হওয়া শুরু করলেন, ইউসুফ আল্লাহ আকবার বললেন, দিলেন দৌড়। ওরে জুলেখা, জোরাজুরি করলে দেহ পাবি, মন পাবি না। জুলেখা বলে, মনের দরকারও নাই, ওটা বুকারা চায়। আর আর যারা চালাক তারা দেহ চায়, তারা মন চায় না। এবার ইউসুফ বাঁচার জন্য দিলেন দৌড়। আল্লাহ আকবার, দৌড় দিচ্ছেন, আর দরজাগুলো টাস টাস করে খুলে যাচ্ছে। ইউসুফ বললেন, বাঁচাও। জুলেখা পিছনে দৌড়ায়, থামো, কেউ তোমার বাঁচাবে না। তো একদম শেষ দরজায় গিয়ে ইউসুফ আর দরজা খুলতে পারে না। আমরা বাংলা সিনেমায় দেখেছি, মিশা সওদাগর যখন শাবনূরকে ধরে, শাবনূরের জামার হাতা দুই পাশ থেকে ছিঁড়ে যায়, এরকম ভাবে বিবি জুলেখা গিয়ে ইউসুফকে ধরলেন। ইউসুফের পাঞ্জাবি পিছন দিকে গেল ছিঁড়ে, দরজা খুলে সামনে থেকে আসলেন আব্দুল আজিজ মিশর। যে আব্দুল আজিজ মিশর এই ঘরে ঢুকলেন, বিবি জুলেখা ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, এখন নিজেরে বাঁচাইতে হয়। বিবি জুলেখা গিয়ে আব্দুল আজিজ মিশরের পায়ে কান্দা পড়লেন, আর ইউসুফের নামে বিচার দিলেন। আব্দুল আজিজ মিশর এই কথা বিশ্বাস করতে পারলেন না। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, সাক্ষী লাগবে। বিবি জুলেখা বললেন, জি আমার সাক্ষী আছে। বললেন, তোমার সাক্ষী কে? আমার সাক্ষী হচ্ছে এই যে কাজের দাসী, এই দাসীটাই আমার সাক্ষী। দাসীরা বললেন, দাসীর ঘটনা কি? জি হুজুর, ঘটনা সত্য, সাক্ষী দুর্বল। ইউসুফকে বলেন, ইউসুফ তোমার কোনো সাক্ষী আছে কিনা? বলেন, জি আমার সাক্ষী আছে। হ্যাঁ, আমার সাক্ষী আছে। বললো, তোমার সাক্ষী কে? ওই যে আপনার একটা বাচ্চার বোনের বাচ্চা হয়েছে, 3 দিন বয়স, অবাক করে, ওইটা আমার সাক্ষী। সে তো কথাই বলতে পারবে না, সে আবার কেমনে সাক্ষী দেয়? সেটা আপনার জানার দরকার কি, আপনি নিয়ে আসেন। পরে এই পিচ্চিকে নিয়ে আসা হয়। এই পিচ্চি বলেন, তুমি যদি আল্লাহর বান্দি হয়ে থাকো, তাহলে দয়া করে সত্য বলো। তখন এই গায়েবী আওয়াজ হয়, বা ইউসুফ যদি গুনাহগার হয়, তাহলে তার জামা সামনে থেকে খোলা থাকবে, মানে নিজেই বিবস্ত্র হবে। আর ইউসুফ যদি গুনাহগার না হয়, তাহলে তার জামা পিছন থেকে ছেঁড়া থাকবে। ঘটনাক্রমে দেখা গেল ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া, তার মানে ইউসুফ দোষী নয়। দোষীকে? দোষী হচ্ছে বিবি জুলেখা। কিন্তু এই শেষ বয়সে একটা বউ পেয়েছে, এই বউ যত অন্যায় করুক, এই বউয়ের শাস্তি দেওয়া যায় না। এই জন্য বর্তমান কালে মেয়েরা দেখবা সব বৃদ্ধদেরকে বিয়ে করা শুরু করেছে, কারণ বৃদ্ধরা বউকে প্রচন্ড ভালোবাসে।
কিন্তু আব্দুল আজিজ মিশর মনে থেকে এই কষ্টটা সরাইতে পারে না। আব্দুল আজিজ মিশর এই কষ্টে কষ্টিত হয়ে একদিন মরে গেলেন। আব্দুল আজিজ মিশরের মৃত্যুর পরেও বিবি জুলেখা ইউসুফের পিছু ছাড়লেন না। অনেকদিন পরে ইউসুফ খোদার নবী হলেন এবং ইউসুফ কাল্লা ডাক দিয়ে বললেন, ইউসুফ কারো মনে কষ্ট দিতে নাই, রাজি হয়ে যাও। এই যে ইউসুফ বিবি জুলেখাকে বিয়ে করলেন। তো এই ঘটনা নিয়ে আমাদের ইউসুফ জুলেখা কাব্যটি রচিত হয়েছে। তাহলে এখন প্রশ্ন যে ইউসুফ জুলেখা, এই যে জুলেখা কি শেষ পর্যন্ত ইউসুফ যেন রক্তমাংসের উত্তরাধিকারী, এটা কি বিবি জুলেখা বিশ্বাস করে? উত্তর হচ্ছে না, বিবি জুলেখা এটা বিশ্বাস করতেন না। আচ্ছা, শাহ মোহাম্মদ সগীর ব্যতীত ইউসুফ জুলেখা কাব্য কি আরো কেউ রচনা করেছেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। আমাদের তার নামগুলো একটু মনে রাখতে হবে, স্টার দিয়ে লিখবো যে ইউসুফ জুলেখা কাব্যটি শাহ মোহাম্মদ সগীর ব্যতীত ইউসুফ জুলেখা কাব্যটি শাহ মোহাম্মদ সগীর ব্যতীত যারা রচনা করেন তারা কারা কারা? কাহিনী সম্পূর্ণ সিরিয়াল দেখেছি আমি, অনেক ভালো লেগেছে। 3 দিন লাগছে এটা শেষ করতে। ওকে, তারা হচ্ছে আব্দুল হাকিম, মধ্যযুগের কবি, যিনি 1632 সালে জন্মগ্রহণ করেছিলেন। আব্দুল হাকিম। এরপর রচনা করেন গরিবুল্লাহ, তিনি গরিবও আবার ফকিরও, মানে ফকির গরিবুল্লাহ। এরপর হচ্ছে গোলাম সফাত উল্লাহ, গোলাম সফাত দন্ত স ফয়কার ফা ত সফাত উল্লাহ। সাদেক আলী ও ফকির মোহাম্মদ, সাদেক আলী ও ফকির মোহাম্মদ। তাহলে এই কয়জন রচনা করেন হচ্ছে ইউসুফ জুলেখা কাব্যটি। তাহলে এই হচ্ছে আমাদের ইউসুফ জুলেখা কাব্য। শোনো, অলরেডি আমাদের 50 মিনিট হয়ে গেছে, মানে 1 ঘন্টার কাছাকাছি। তাহলে আমরা আর তোমার হচ্ছে আজকে দ্বিতীয় কাব্য শুরু করব না, কারণ দৌলতুজির বারঙ্কা শুরু করলে এরকম 50 মিনিট লেগে যাবে, সেক্ষেত্রে রাত বাজে যাবে 11টা। অত রাত পর্যন্ত আসলে পড়ানো সম্ভব হয় না। কালকে থেকে ক্লাস আমরা 9টায় না নিয়ে 8:30টায় নিব। 8:30টায় নিলে আশা করি রাহেলা হয়তো ক্লাস করতে পারবা। রাহেলা হয়তো 7টার দিকে চলে যাবা বাসায়, গেলে হয়তো মানে তোমার তো 7টায় ক্লাস শেষ হয়, 7টায় শেষ হইলে তুমি যাইতে যেতে 8:30, রাহেলা পারবা না 8:30? 8:30টায় ক্লাস শেষ করলে শুরু করলে মোটামুটি 10:30টা পর্যন্ত পড়ানো যায়। 10:30টা পর্যন্ত পড়াইতে পারলে মোটামুটি হচ্ছে আমরা অনেক দূর পর্যন্ত পড়ে ফেলতে পারবো। আচ্ছা, এবার একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো। কালকে কি পরীক্ষা নিব আমরা? আগামীকালকে পরীক্ষা দিবা বাংলাদেশ বিষয়াবলীর একটা অংশ, অধ্যায়টার নাম লিখে নিয়ে যাও। কালকে আমি এই অধ্যায় পড়াবো, এই অধ্যায়ের ক্লাস নেব, আর তোমরা হচ্ছে এটার উপর পড়বা। সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। কালকে পড়া মানে পরীক্ষা, বাংলাদেশের অর্থনীতি, তোমরা এটা একটু পড়বা। বাংলাদেশের অর্থনীতি। তাহলে বাংলাদেশের অর্থনীতির মধ্যে কি কি থাকবে? এটা কিন্তু নিবন্ধনের টপিকস, মনে রাখবা। সম্পদ, বন, কৃষি, শিল্প, পানি। কৃষি, শিল্প, আর একটা হচ্ছে পানি। তবে এতদূর পারবা না আমি জানি। যেটা করো সেটা হলো বাংলাদেশের অর্থনীতির মধ্যে তোমরা সম্পদ পড়ো আর বন পড়ো। হ্যাঁ, 3টা পড়ো, সম্পদ, বন আর কৃষি। এই 3টা পড়ো, এই 2টা বাকি থাকুক। কালকে আমি এই 3টার তোমাদের ক্লাসে পড়াইও দিব। হ্যাঁ, সম্পদ, বন আর হচ্ছে কৃষি। কালকে এই 3টার উপরে ক্লাস নিব। কালকে ক্লাস কিন্তু আমিই নিব, ঠিক আছে? সম্পদ, বন, কৃষি, এই 3টাই পড়ো। যদি কেউ পারো, অতিরিক্ত পড়তে সময় পাও, তাহলে শিল্প আর পানিটাও পড়ো যদি পারো।
তবে আমি প্রেশার দিব না শিল্প পানি, কারণ আমি জানি না যে শিল্প আর পানি পর্যন্ত আমি পড়াতে পারবো কিনা কালকে। ঠিক আছে, আমাদের এর আগের পরীক্ষাগুলো হয়েছে মুক্তিযুদ্ধ, এই ইতিহাসগুলো নিয়ে আমরা পরীক্ষা নিয়েছি। তাহলে আমাদের কালকে এই বিষয়টুকুর উপর পরীক্ষা থাকবে, সম্পদ, বন, কৃষি, শিল্প, পানি। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। দয়া করে কেউ পরীক্ষা মিস দিবে না আর ক্লাস মিস দিবে না। পরীক্ষা ক্লাস মিস করলে তোমারই ক্ষতি। আল্লাহ হাফেজ।